ডুরান্ড কাপে আগামী রবিবার কলকাতা ডার্বির একটি সংস্করণ হতে চলেছে। মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে মানুষের আগ্রহ কিন্তু দানা বাঁধছে এবং মানুষ রীতিমতো এই ম্যাচ ঘিরে রীতিমতো আগ্রহী হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখবো যে কলকাতা ডার্বি এই শব্দটি কিন্তু শুরু হয় ৯ দশকের মাঝামাঝি থেকে। তার আগে এই ম্যাচগুলি ৫-৬ দশকে চ্যারিটি ম্যাচ এবং পরবর্তী পর্বে বড় ম্যাচ বলেই খ্যাত ছিল। এখন দেখা যাচ্ছে তার নাম হয়ে গেছে কলকাতা ডার্বি। এই ডার্বি শব্দটি এসছে ১৭৮০ সালে আর্ল অফ ডার্বির একটি ঘোড়দৌড়কে কেন্দ্র করে। অনেকে বলেন ডার্বি শহরের সঙ্গে ডার্বি ম্যাচের একটা যোগসূত্র রয়েছে, সেই কারণে ডার্বি নামকরণটি করা হয়েছে। আবার কেউ কেউ বলেন তা নয়, রাগবি ম্যাচে ডার্বি শব্দটি প্রথম ব্যবহার করা হয়। ডার্বি শব্দটি হচ্ছে একই শহরের মধ্যে কাছাকাছি প্রক্সিমিটিতে থাকা দুটি ক্লাবের লড়াই, যেমন ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড, যেমন আর্জেন্টিনার দুটি বিখ্যাত ক্লাব এবং স্পেনের রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলাকেও ডার্বি বলা হয়। উল্লেখযোগ্য, এই ডার্বি ম্যাচটি রীতিমতো আগ্রহ জাগিয়েছে। তার কারণ মোহনবাগান দলে আছেন বিদেশি খেলোয়াড় বেশ কয়েকজন, যেমন মোহনবাগান দলে রয়েছেন পেত্রাতোস, মোহনবাগান দলে রয়েছেন আরও কয়েকজন নামী খেলোয়াড়। ইস্টবেঙ্গল দলে আনোয়ার আলীকে খেলাবার জন্য চেষ্টা চলছে এবং আনোয়ার আলী যদি মাঠে নামেন তাহলে তা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করবে, কারণ আনোয়ার আলী এর আগে মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, কিন্তু ইস্টবেঙ্গল তাকে ৫ বছরের জন্য চুক্তিতে আবদ্ধ করে আনোয়ার আলীকে খেলাবার সিদ্ধান্ত নিয়েছে। আনোয়ার আলী যদি খেলেন তাহলে তা হবে ইস্টবেঙ্গলের পক্ষে বাড়তি সম্পদ এবং ইস্টবেঙ্গল দলে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন ডি সিলভা। এই ম্যাচকে ঘিরে রীতিমতো আগ্রহ উত্তেজনা, অফলাইন এবং অনলাইন দুটি টিকিটেরই ব্যবস্থা রয়েছে। আশা করা যাচ্ছে যুবভারতী ক্রীড়া অঙ্গনে ৬০,০০০ দর্শক উপস্থিত থাকবে। সেদিন আর নেই যে কলকাতা ফুটবলে ডার্বি ম্যাচকে ঘিরে বাঙালি ফুটবলারদের আধিপত্য। একটা সময় এই ডার্বি ম্যাচকে কেন্দ্র করে বাঙালি ফুটবলারদের আধিপত্য ছিল প্রচণ্ড। কলকাতার ফুটবল মাঠে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, রঞ্জিত মুখার্জি, সুরজিৎ সেনগুপ্ত, এরকম হাজারটা নাম ছিল, প্রসূন ব্যানার্জির নাম ছিল। এই সমস্ত বাঙালি খেলোয়াড়রা কিন্তু রীতিমতো উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পরবর্তী পর্বে আমরা ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য ইত্যাদিকে দেখে থাকি। যদি ডার্বির ইতিহাস আমরা খুলে দেখি তাহলে ডার্বির ইতিহাসে সব থেকে বেশি গোল করেছে তিনি হচ্ছেন বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়ার ডার্বিতে একটি হ্যাট্রিকও রয়েছে। তিনি ডায়মন্ড ম্যাচে হ্যাট্রিকটি করে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ১৯৭৫ সালে এরকম একটি ডার্বিতে, তখন বড় ম্যাচ বলা হতো, ইস্টবেঙ্গল ক্লাব ৫-০ গোলে হারিয়েছিল মোহনবাগান ক্লাবকে, যা এখনো পর্যন্ত ক্ষতর মতো দগদগে ঘা হয়ে জলে মোহনবাগান অনুরাগীদের মনে। মোহনবাগান অবশ্য পরে একটি ম্যাচে ৫টি গোল দিয়েছিল ইস্টবেঙ্গলকে, কিন্তু ইস্টবেঙ্গল সেখান থেকে বেশ কয়েকটি গোল পরিশোধ করায় খেলার ফলাফল যা দাঁড়ায় তাতে সেই ৫ গোলের দেওয়ার স্মৃতিটি খানিকটা অনুজ্জ্বল হয়ে যায়। উল্লেখযোগ্য, কলকাতা ডার্বি রীতিমতো উত্তেজনাপূর্ণ। এই ডার্বিকে ঘিরে বলা হয়ে থাকে যে একটা সময় এই ডার্বির টিকিটের জন্য ৩ দিন আগে থেকে লাইন পড়তো। সেদিন চলে গেছে। এখন অফলাইন এবং অনলাইন টিকিট বিক্রি হচ্ছে। অফলাইন টিকিট যেটা বিক্রি হবে তার জন্য ৩ দিন আগে আর লাইন দিতে হয় না, দর্শকরা মাঠে গিয়েই টিকিট সংগ্রহ করতে পারেন। একটা সময় ৩ দিন আগে দর্শকরা সারিবদ্ধ হতেন এই ডার্বি ম্যাচকে কেন্দ্র করে। রনি মুর নামে একজন বিখ্যাত সার্জেন্ট ছিলেন, যিনি ছিলেন কলকাতার মাউন্টেড পুলিশের একজন সার্জেন্ট। সেই রনি মুর এলেই দর্শকরা পিছটান দিতেন। রনি মুর আসা মানেই লাইন ভেঙে যাওয়া। রাত জেগে রাতের পর রাত কাটিয়ে মুড়ি ছিঁড়ে খেয়ে যারা লাইনে সমাবেত হতেন তারা সব চলে যেতেন পিছন দিকে, সামনের দিকে চলে আসতেন ওনেরা। রনি মুর এলেই এই ডার্বির লাইন ভেঙে যেত, এমনটা বলা হয়ে থাকে। ডার্বি কিন্তু কলকাতার একটি অন্যতম অঙ্গ। বলা হয়ে থাকে ডার্বি ম্যাচের দিন কলকাতা ইলিশ কিংবা চিংড়ি ঘটি বাঙালির লড়াইয়ে সস্তা হয়ে যায়। ইস্টবেঙ্গল জিততে ইলিশ মাছ সস্তা হয়, মোহনবাগান জিততে চিংড়ি মাছ সস্তা হয়। তা হোক বা না হোক, এই ডার্বি কিন্তু এখন রীতিমতো উৎসাহ জাগিয়েছে গোটা কলকাতা জুড়ে। কলকাতার ডার্বি তাই রীতিমতো উল্লেখযোগ্য এবং কলকাতার ডার্বি ঘিরে রীতিমতো নানান ধরনের ঘটনা। কলকাতার ডার্বি ঘিরে অনেক গল্প কাহিনী রয়েছে, আমরা সেসব কথায় আসবো। ডার্বির কাউন্টডাউন আজকে শুরু হলো বাংলার পালস টিভিতে। ডার্বির কাউন্টডাউনের পরবর্তী পর্বে আমরা আসবো আরো অনেক ইতিহাস নিয়ে।